আমার নিজের গল্প, আমি কতভাবে বাদ গেছি, হিউমিলিয়েটেড হয়েছি, সবকিছুর পরেও তো কিছু করে খাচ্ছি, এখনো কাজ করছি। তো সেটাই তাদের বলেছিলাম যে আমি যদি পারি তোমরাও পারবে। এখন সেইটা নিয়ে যে এত কিছু লেখা হচ্ছে উল্টো পাল্টা করে, এটা আমার পছন্দ না। এগুলো আমি বলিনি অর্ধেক কথা। মা অভিনয় করছে এরকম করে উইংটা দিয়ে মাকে ধরতে যাব, খপ করে একজন ডিরেক্টর বলছে আমি কোমা থেকে ফিরেছি, দিদি তুমি ড্রাউজি লুকে তাকাও। তাকালাম, দিদি তুমি চোখটা বড় বড় করো। আমি ড্রাউজি লুকে কিভাবে চোখ বড় বড় করতে হয় আমার জানা নেই, তুমি একটু করে দেখিয়ে দাও ভাই। শাওলি মিত্রর কাছে অভিনয় শিখতে গেছিলাম, উনি আমাকে 5 বছর কোনো সুযোগ দেননি। শতরঞ্চি পেতেছি, তুলেছি, লাইট শিখেছি, বলেছিলেন তোকে দিয়ে অভিনয়টা হবে না। আমি খুব একটা প্রচার চাই না, আমার মনে হয় আমার কাজই আমার প্রচার। যে অভিনেত্রীর সঙ্গে বসে আছি তাকে এখানে পাওয়া, আলাদা করে পাওয়া, মানে শুটিং ফ্লোর ছাড়া, সেটা একটা স্বপ্নের মতো ছিল। এবং সে আমার কাছে নস্টালজিয়া নয়, সে আমার কাছে ছোটবেলা, সে আমার কাছে সাদা কালো টিভি, সে আমার কাছে দূরদর্শন। এবং দিদি তুমি বুঝতেই পারছো কোন সময়টার কথা বলছি। চৈতালি দিদি আমাদের সঙ্গে আছো। দিদি আমি প্রথম যে জায়গাটা থেকে শুরু করব, আমার তো ছোটবেলাটায় তুমি ছিলে, আমি সেটা দেখেছি, মানে দূরদর্শন, আমার ঠাকুমা বসে দেখতো। তোমার ছোটবেলাটা যদি একটু বলো, কিভাবে শুরু পুরোটা? আমার ছোটবেলা মানে আমাদের তো তখন রেডিওটাই ভরসা ছিল। আমরা খুব একটা টিভি তো তখন সিনই নেই। একটু বড় হওয়ার পর পাড়াতে একজনের বাড়িতে টিভি এলো, তাতে আমরা সবাই শনি রবি তখন সিনেমা হতো, দেখতে যেতাম, মানে বাড়িতে টিভিও নেই। তো আমাদের ছোটবেলাটা ভীষণভাবে বই কেন্দ্রিক ছিল, মানে বই কেন্দ্রিক মানে পড়াশোনার বই বলছি না, আমরা রূপকথার গল্প পড়তাম, আমরা নানা রকম ছোটদের কমিক্স পড়তাম, হাদাবোদা পড়তাম, মানে আমাদের ছোটবেলাটা অন্যরকম ছিল। দিদি তোমাকে প্রথমে যেটা বললাম যে তোমাকে পাওয়াটা আমার কাছে স্বপ্নের মতন ছিল, প্রায় 1 বছর ধরে চেষ্টা চলার পরে। সরি না দিদি, আমি যেটা জিজ্ঞেস করবো সেটা কি তুমি ইচ্ছা করেই কনসিয়াসলি এগুলোর থেকে একটু দূরে থাকো, নাকি দূরের নক্ষত্র, কিভাবে বলবে নিজেকে? আমি খুব একটা প্রচার চাই না, আমার মনে হয় আমার কাজই আমার প্রচার। আমি এই, আমি ওই, আমি অমুক, আমি তমুক, একটা কন্ট্রোভার্সিয়াল কথা বললাম, তাতে 5 জন এলো, 5 জন 5 রকম লিখলো, আমাকে ট্রোল করলো, আমি এসবের থেকে দূরে থাকতে চাই। আমার মনে হয় সেই সময়টা একটা ভালো সিরিজ দেখে, এই লকডাউনে একটা খুব বাজে অভ্যাস হয়েছে, বই পড়ার অভ্যাসটা আমার একদম চলে গেছে। ভালো সিরিজ দেখি, একাডেমিতে গিয়ে ভালো নাটক দেখি। ইনফ্যাক্ট আমি কালকেই একটা খুব ভালো নাটক দেখলাম, চাকদা নাট্যজনের আমার স্কুল। আমি নিজেও এখন একটা নাটক করছি এই মুহূর্তে, স্মৃতির সুবর্ণরেখা। মানে আমি রান্না করি, আই এম ড্যাম গুড কুক। মানে আমি না একটুখানি প্রাইভেট পারসন, আমার ওই একটা কথা বললাম সেই নিয়ে সবাই মিলে আমায় ট্রোল করলো, করলো, মানে ওইটা আমি ঠিক চাই না। দিদি ট্রোলটা তো হয়েছে হয়তো গত 5-6 বছর ধরে, কিন্তু তার আগে থেকেই আমি তোমার খুব বেশি ইন্টারভিউ ইউটিউবে সার্চ করে পাইনি। আমার রিসার্চ পয়েন্ট হিসেবে আমি যখন সার্চ করতে গেলাম, সেটা কেন, মানে এই ট্রোলটা তো তার আগে থেকেই কি তুমি? আমি খুব একটা ইন্টারভিউ দিতে ভালোবাসি না। কিছু কিছু জিনিস আছে দেখবে তুমি তোমার মধ্যে রাখাই ভালো। তোমাকে বোধহয় আগেও আমি একবার ইন্টারভিউ দিয়েছিলাম সুন্দরীর সময়, কি না কথা হয়নি, এই প্রথম। মাই গড, শ্রীতমা সরি না একদম না দিদি। না আসলে কি হয়, আমি খুব একটা ইন্টারভিউ দিতে অভ্যস্ত নই, আর আমি খুব একটা ভালোবাসি না নিজের কথা 5 জনকে বলে বেড়াতে। তো একটা বলেছিলাম জোশ টক্স, সেটা থেকে এখন দেখছি ইউটিউবে নানা লোক তাদের নিজেদের মতো করে 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 ইন্টারভিউটা করে নিচ্ছে, সেগুলো কিন্তু তাদের সাথে আমার ইন্টারভিউ নট ইন্টারপ্রিটেশন হচ্ছে, রাইট? সেটাও তো ঠিক না। মানে আমি জোশ টক্সে আমাকে বলা হয়েছিল 25 থেকে 28 বছরের ছেলে মেয়েরা যাতে উদ্বুদ্ধ হয়, যাতে কাজ করে,
তো তাদের আমি বলেছিলাম আমার নিজের গল্প, আমি কতভাবে বাদ গেছি, হিউমিলিয়েটেড হয়েছি, সবকিছুর পরেও তো কিছু করে খাচ্ছি, এখনো কাজ করছি। তো সেটাই তাদের বলেছিলাম যে আমি যদি পারি তোমরাও পারবে। এখন সেইটা নিয়ে যে এত কিছু লেখা হচ্ছে উল্টো পাল্টা করে, এটা আমার পছন্দ না, এগুলো আমি বলিনি অর্ধেক কথা। প্রসঙ্গত উল্লেখ্য, আজ যেদিন আমরা ইন্টারভিউটা করছি এদিন বাদশা মানে কিং খান, শাহরুখ খানের জন্মদিন। দিদি, আমার একটা জিনিস মনে হয় যে শাহরুখ খানকে আমরা অনেক দূর থেকে দেখছি, কিন্তু আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও নিজের জীবনের যুদ্ধে আমরা কোথাও না কোথাও শাহরুখ খান, কোথাও না কোথাও আমরা সবাই ফাইটার, এবং ভীষণ ভীষণ ইন্সপায়ার্ড হই শাহরুখ খানকে দেখে, ভীষণ ভাবে। তোমার যদি জীবনের এটা বলো, অভিনয়ে আসা, এই যে তুমি বলছিলে যে বাদ যাওয়া, বাদ পড়া, এবং যেহেতু তোমাকে তথাকথিত নায়িকার দৌড়ে কখনো দেখা যায়নি, তুমি কোনোদিন নায়িকা হতে চেয়েছো কিনা? না, তাও চাইনি। আমি যে জীবনে আসলে আমার প্রবলেমটা হয়ে গেছে, আমি ভীষণ অল্পে সন্তুষ্ট। দুবেলা দুরকম মাছ খেলাম, ঘুমোলাম, এসিটা চালাতে পারার মতো বিলটা দিতে পারলাম, ওই রোজগারটুকু করলেই আমার যথেষ্ট। যার জন্য তুমি দেখবে আমার যারা কোয়ার্টিস্ট তারাও বলবে আমি প্যাকআপ হলে মেকআপটাও তুলি না, সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসি। মানে আমার ওই কাজের পর আর কিছু ভালো লাগে না, তখন মনে হয় বাড়ি যাই, তখন আমি আমার আর কি। দিদি, এই স্বল্পভাষী এবং নিজের জীবন, আমি স্বল্পভাষী নই, আমি ভীষণ প্রতিবাদী এবং আমাকে সবাই খুব অপছন্দ করে, কারণ আমি মুখের উপর বলে দিই ভালোকে ভালো, খারাপকে খারাপ, আমার কিচ্ছু যায় আসে না। এই বাদ পড়ার যে কথাটা বললে সেটা কি সেই জন্যই না কি হয়েছে? না 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 না, সেইটার জন্য না, এইটা তো জানেই সবাই যে একটু ক্যাটক্যাট করে, সেইটার জন্য না। মানে প্রথম দিকে তো আমি তো সেই অর্থে সুন্দরী নই, বা টিপিক্যাল বাঙালি সৌন্দর্য যেটা সেটাও আমার নেই। আমাকে আমার এক বন্ধু বলেওছিল যে তুমি খুব আনইউজুয়াল রোলে ফিট করবে, তো ফলে অনেক জায়গা থেকে আমি বাদ গেছি, এখনো বাদ যাই, ভবিষ্যতেও বাদ যাব, তাতে আমার কিছু যায় আসে না। আমি জানি আমার যেটুকু লেখা আছে সেখান থেকে আমাকে কেউ বাদ দিতে পারবে না। যেখান থেকে আমার ভাত খাবার আমি ঠিক খাবো, ঈশ্বর আমাকে সে তার যোগ্য নিশ্চয়ই করবেন। এবং আমি নিজেকে সবসময় ফিট রাখি, কাজকর্ম না থাকলেও যোগা করা, এই করা, কাজের মধ্যে থাকি, ফলে যাদের আমাকে প্রয়োজন হবে নিশ্চয়ই নেবেন, তাদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। দিদি, কোথাও না কোথাও অনেকে বলে যে একটা দেখনদারি দরকার পড়ে, যে আমি খুব বিজি, আমার হাতে কিন্তু মানে ভীষণ অল্প সময় আছে, কিন্তু অদ্ভুতভাবে তোমাকে ফোন করলে ফোনে পাওয়া যায়, খুব কম সময় আছে ফোনে পাওয়া যায় না, তুমি ঘুরিয়ে কল ব্যাক করো, প্রপার একটা জবাব দাও। এটা কি কনসিয়াসলি, মানে আমি জানি না, এটা বাপ মায়ের শিক্ষা, এটাকে বলে পেডিগ্রি। আমি যদি নিজেকে নিজে সম্মান করি তাহলে আমি তোমাকেও সম্মান করব, তুমিও আমাকে সম্মান করবে। তোমার এই জায়গায় পথ চলাটা শুরু হয়েছিল ঠিক কোথা থেকে, এবং তারপরে জার্নিটা যদি একটু বলো। শুরু হয়েছিল মানে আমার তো মিষ্টির দোকানের মালিকের ছেলে যেমন গদিতে বসে, কাপড়ের দোকানের মালিকের ছেলে যেমন গদিতে বসে, আমিও তেমনি অভিনয়ের গদিতে বসেছি। আমার দিদিমা দীপালি চক্রবর্তী, মা শেলি পাল, বাবা পরিতোষ পাল, সবাই নান্দিকারে অভিনয় করত। আমার মা যখন সেরা আফগান নাটক হয় সেই সময় আমি পেটে ছিলাম, ফলে মাকে একটা বোরখা পরানো হয়েছিল, সালোয়ার কামিজ পরানো যায়নি। আর জন্মের পর থেকে আমি যদিও জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, আমার ঠাকুমা পিসিরা আমাকে যথেষ্ট ভালোবাসতেন, করতেন, বিশেষ করে আমার মনি মানে আমার ছোট পিসি, সে তো আমাকে মানুষই করেছে। হয় না, বাবা আমার নিয়ে গেল নান্দিকারে, ওইখানেই পাশে ঘুমিয়ে রয়েছে, মা অভিনয় করছে, এরকম করে উইংটা দিয়ে মাকে ধরতে যাব, খপ করে কোনো মামা বা মাসি টেনে নিয়ে চলে গেল, মানে নান্দিকারে। এইরকম সব মজার মজার ঘটনা ছিল। মানে ছোটবেলায় খেলতাম, আমি কোনদিন রান্নাবাটি খেলিনি, আমি নাটক খেলেছি। হ্যাঁ, ওই ডায়লগ গুলো বলা, ওইরকম করা, ওরম করা। তো তারপর তো স্কুলে গেলাম, বা স্কুলে আমাদের দিদিমণি ছিলেন মঞ্জুশ্রী দি। আমরা যখন ক্লাস 10-এ পড়ি, উনি আমাদের দিয়ে লক্ষ্মীর পরীক্ষা করান। তো লক্ষ্মীর পরীক্ষায় আমি ক্ষীরও করেছিলাম,
বা তার ডায়লগও আমার এখনো মুখস্থ আছে। তো সেই নাটকটা করার পর মানে স্কুলে বাচ্চাগুলো ক্যালব্যাল করছে, আমি আবার নাটক থামিয়ে এই চুপ বস বলে আবার পাঠ করছি, মানে এরকম মজা। কিন্তু আমাকে সব দিদিমণিরা মিলে, আমি বেলুর গার্লস হাই স্কুলে পড়তাম, আমাকে অমৃত কুম্ভের সন্ধানে কালকুটের লেখা গিফট করেছিলেন আমার অভিনয়ে খুশি হয়ে। তো সেটা আমার অভিনয় করে প্রথম পুরস্কার। তো ওই যে একটা হলো, তারপর মাধ্যমিক দিলাম, কিন্তু মাথার মধ্যে হয় না। আর আমার বাড়ির কারোর ইচ্ছে ছিল না আমি অভিনয়টা করি, অভিনয়েরই বাড়ি, সবাই বলতো যে তুমি পড়াশোনায় ভালো, তুমি পড়াশোনাটা করো। আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, তো এখন আচ্ছা, তখন তো আমাদের সময় হতো না। হ্যাঁ, তো স্টেট স্কলারশিপটা মিস করেছিলাম 4 নম্বরের জন্য, মানে এরকম ছিলাম। তারপরে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পড়ছি, চোখে স্বপ্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। কস্টিং এর এন্ট্রান্স দিলাম, একবারই চান্স পেয়ে গেলাম, ভর্তিও হয়ে গেলাম। হ্যাঁ, বা কিছু না, সেটা ছেড়ে দিয়ে আমি রবীন্দ্রভারতীতে ততদিনে গ্র্যাজুয়েশন অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে বিকম পাস করেছি আমি। তারপরে কস্টিং এ ভর্তি হয়েছি, কিন্তু সেসব ছেড়ে দিয়ে রবীন্দ্রভারতীতে ওয়ান ফাইন মর্নিং আমার ইচ্ছে হলো ড্রামা নিয়ে পড়বো। কারণ তুমি ভালো স্টুডেন্ট, তো ইউ টুক দ্য চান্স এন্ড ইউ ডিড। না, তার আগে যেটা হয়েছে, আমি যখন 12-এ পড়ি, কেক খাও, 12-এ পড়ি, আবার বৈঠকের কেক, স্বরলিপির কেক খেতেই হবে। তখন আমি আমার বাবাকে বলেছিলাম, তো বাবা বলেছিল দেখো তোমাকে এটা শিখতে হবে। তখন আমি শাওনি মিত্রর দলে বাবা করতো পঞ্চম বৈদিকে, তো আমি পঞ্চম বেদ চর্যাশ্রমে যাই। সেইখানে আমি আমার গ্রুমিং যে বলা হয় সেইখানে হলো। আমাদের ক্লাস নিতেন শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, খালেদ চৌধুরী, তাপস সেন, তার মোহিত চট্টোপাধ্যায়, ছাউলি দিত, নিজে নিতই। আমার বাবাও ওখানে ফোক সঙ্গে ক্লাস নিত, অর্ঘদা নিতেন, অর্ঘ সেন। প্রথম থেকেই ভিতটা শক্ত করে, পায়ের নিচের মাটিটা শক্ত করে অভিনয় করতে এসেছে। আমাকে ফালতু কথা বললে হবে না। আপনি একজন ডিরেক্টর বলছে আমি কোমা থেকে ফিরেছি, দিদি তুমি ড্রাউজি লুকে তাকাও, তাকালাম। দিদি তুমি চোখটা বড় বড় করো। আমি ড্রাউজি লুকে কিভাবে চোখ বড় বড় করতে হয় আমার জানা নেই, তুমি একটু করে দেখিয়ে দাও ভাই। সে প্রচন্ডই অফেন্ডেড হলো, কিন্তু এসব আলতু ফালতু কথা বলে আমাকে করলে হবে না, আমি কাজ শিখে কাজ করতে এসেছি। দিদি, এক্ষেত্রে একটা জিনিস চলে আসে, বিশেষত যারা ধারাবাহিকে অভিনয় করে, ধারাবাহিক অভিনয় করে, সেরকম বহু অভিনেতা অভিনেত্রীকে নিয়ে খুব ইজিলি বলে দেওয়া হয় যে অভিনয়টা না জেনেই তার অভিনয়, এই তো অভিনয়টা না জেনেই অভিনয় করতে এসেছে। এবার সেখানে তোমাদের মতন প্রবীণ অভিনেতা অভিনেত্রী, না আমাকে এটা আমার শত্রুও বলতে পারবে না যে অভিনয়টা না, তোমার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্রে নয় দিদি, আমি বলছি এটা খুব ইজিলি লেভেলাইজ করে দেওয়া হয় বহু ক্ষেত্রে, কিন্তু বারংবার সেটা ভুল প্রমাণিত হয়েছে। প্রচুর নতুন প্রজন্মের দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা উঠে এসেছে। তো সেই জায়গা থেকে তুমি যেহেতু অনেকদিন আগে থেকে কাজ করছো, এই সময়ের এই পালা বদলটা যেভাবে, যে ট্রানজিশনটা যেভাবে হচ্ছে, কিভাবে দেখছো? কতটা ভালো, কোন জায়গাগুলো খারাপ, কোন জায়গাগুলো মনে হয় পরিবর্তন হবেই না, স্ট্যাক করে গেছে? দেখো, প্রথমত হচ্ছে এখন যারা অভিনয় করছেন তারা অনেকেই খুব ট্যালেন্টেড, অনেকেই বিভিন্ন ইনস্টিটিউশনে শিখে অভিনয় করতে আসছে। তবে একটা জিনিস আমি খুব মিস করি, আমাদের সাথে যখন কোনো বড় অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করতেন, আমরা মনিটরের পেছনে দাঁড়িয়ে তাদের অভিনয়টা মনিটরে দেখতাম। এখন কেউ সেটা দেখে না। আমরা যেমন, আমি নিজে পার্সোনালি বিশেষ করে নাটকের শো থাকলে একাডেমিতে পা দিলে আমার পেটটা ব্যথা আরম্ভ হয়ে যায়। এখন দেখবি কুল, ফোন ঘাটছে, এই করছে, হোয়াটসঅ্যাপ করছে, অনুক্রমে গিয়ে অভিনয় করে উদ্ধার করছে। সবার কথা কিন্তু বলছি না।
ফ্লোরে আমি ইয়ে করছি, তার মধ্যে একজনের মোবাইল বেজে উঠছে, অনেকেরই। তো এইগুলো আমার ভীষণ বিরক্ত লাগে। কথা বলছে, আমি ফ্লোরে একদিন মোবাইল নিয়ে গেছিলাম, আমি মেকআপ রুমে মোবাইল রেখে যাই। সেদিন আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। ডাক্তার এই ওই মানে আমি ফ্লোরে ঢুকতে যাব তখন এটা খবরটা এলো। আদারওয়াইজ আমি কিন্তু কখনো ফ্লোরে ফোন নিয়ে যাই না। দেখো, প্রত্যেকটা জিনিসের একটা কনসেন্ট্রেশন প্রয়োজন। আজকে আমরা একটা মেগা করতাম, করে হয়তো 1 বছর বসে রইলাম, আর একটা মেগার অফার পেলাম। এখনকার ছেলে মেয়েরা অনেক লাকি যে একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ পেয়ে যাচ্ছে। তাহলে তাকেও তো সেটা সম্মানটা রাখতে হবে। সেইটা আমার ভীষণ গন্ডগোলের লাগে। তারপরে আমরা এখনো আমাদের সিনিয়রদের দেখলে চেয়ারটা ছেড়ে দিই, মানে দাঁড়াই অ্যাটলিস্ট, কিন্তু সেই ব্যাপারও নেই। কিন্তু কিছু কিছু ছেলে মেয়ের মধ্যে ভীষণ আছে এটা, বড়দের সম্মান জানানো। এই তো এখন আমার যেটা মনে হয়, বেশিরভাগই মনে হয়, আমি তাদের বলেও ফেলি, ধর ভাই কাজ তো পাবোই, পারি চাই না পারি। দিদি, ছোটদের কথা বলতে বলতে যে কথাটা একটু আগে তুমি বলছিলে, তুমি কোন সিনিয়রদের পেয়েছো, মানে যাদের দেখে তোমরা শিখেছো। এখন এই মেন্টর, কোচ, জীবনের কোচ হোক বা কোনো একটা ক্ষেত্রের কোচ হোক, কোচ কতটা দেখতে পাও যে যারা ছোটদের তৈরি করে, মানে ছোটবেলায় পাড়ায় থাকতো না, আমরা দেখেছি যে যারা গল্প করতো, যারা হয়তো নিজেরা জীবনে অনেক কিছু করেনি, কিন্তু তাদের সঙ্গে গল্প করলে একটা অন্য একটা প্রাণ ভরা বাতাস নিয়ে বাড়ি ফেরা যেত, এবং বাবা মাও খুব নির্ভয়ে তাদের কাছে ছেড়ে দিত। যে এখন ছোটদের সময় নেই গো, তারা যেই সময় গল্প শুনবে তার থেকে তাদের তখন এরম 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 করলে কাজ দেবে, সময় নেই কারোর কথা শোনার। কিন্তু এই সিনিয়রদের তুমি কতটা দেখতে পাও, যারা যারা সময় তো গেল একখানা অন্তরায়, কিন্তু বড় করার মতন, মানে শেখার মতন সিনিয়র, যে আমরা তো বলেন না ছোটদের ক্ষেত্রে যে ছোটরা যেটা দেখছে সেটা দেখে শেখে, এমন নয় তুমি বলছো মিথ্যে বলো না, কিন্তু আমি নিজে মিথ্যে বলে যাচ্ছি। তো তুমি যদি সেটা একটু যদি আলোকপাত করো। কি কি আমি বুঝতে পারলাম না। আমি বলছি যে মানে এখনকার সিনিয়ররা ঠিক নয়, এটা বলতে চাই না। আমি বলছি যে এখন তুমি সিনিয়রদের কতটা দেখতে পাও যাদেরকে দেখে সত্যি শেখা যায়, মানে যাদের সঙ্গে আমি, মানে হয় না যে কাঁচলের মতন লেগে থাকা, সেরকম। শোনো, এখনো সব, আমি যেমন আমার মাসি লিলি চক্রবর্তী, মাসি শর্ট দিলে আমি পেছনে দাঁড়িয়ে দেখতাম। দুলালদার সাথে আমি শিশিরের শব্দ করতাম, দাঁড়িয়ে দেখতাম। টিটো দা, সৌমিত্র দা, মানে এরা তো সব লিভিং লেজেন্ড। এদের অভিনয় দেখবো না, আমার এটা মনে হতো মিস করে যাচ্ছি। এদের প্রত্যেকের অভিনয় আমি দেখতাম। যেমন আরেকজনকে আমি ভীষণ সম্মান করি, উনি হচ্ছেন ছন্দা চ্যাটার্জি, উৎপল দত্তের নাটকের হিরোইন ভাই। এবং ছন্দাদি বলেছিলেন যে আমি যখন টিনের তলোয়ার করি, উৎপলদা আমাদের সবাইকে নিয়ে মাই ফেয়ার লেডি দেখতে গেছেন। মানে আমি কি বলছি, এই গল্পগুলো শুনতে তো আমি তো হাঁ করে মনে গিলতাম। এখন কার সময় সে আমার গল্প শোনাচ্ছে, সে বরং 5টা হোয়াটসঅ্যাপ করলে তার কাজ দেয়। দিদি, তুমি কোনোদিন কাজ পাওয়ার দৌড়টায় যাওনি, সেটা এইটুকুনি সময় কথা বলে বুঝতে পেরেছি, কিন্তু কাজ আশাটা তোমার কাছে খুব ইজি ফ্লোয়িং ছিল প্রথম থেকে? একদমই না, এখনো না, কোনোদিনই না। এটা খুব কম অভিনেত্রীর বা অভিনেতার ভাগ্যে জোটায় যে ইজি ফ্লোয়িং। তখনও স্ট্রাগল করেছি, এখনো স্ট্রাগল করছি। দিদি, তুমি যদিও বললে যে তুমি পর কাজ করেছো, সুন্দর জীবন যেভাবে তোমাকে কাজ দিয়েছে তুমি সেইভাবে অ্যাকসেপ্ট করেছো, কিন্তু কাজ পাওয়াটা কি খুব ইজি ফ্লোয়িং ছিল না তোমার জন্য? খুব না হলেও স্ট্রাগলের ছিল? ভীষণ ভাবে স্ট্রাগলের ছিল, এখনো আছে। কিভাবে যদি বলো? জানি না, আমার সাথে সব কথাবার্তা হয়ে গেল, টাকা পয়সার কথা হলো, দুম করে সেখানে দেখলাম অন্য করছে। এরকম তো ছিল। এখন যেমন শুনি চ্যানেলের একজন বলেছে ওনার থেকে নামই কাউকে নেওয়া হোক,
এমন একজনকে নেওয়া হলো যে আমার জন্মভূমি থেকে অভিনয় করতে পারে না বলে বাদ গেছিল, সে আমার থেকে নামি। তো এই নামি কম নামি এগুলো আমার কাছে কিছু ম্যাটার করে না, কারণ সবাই জানে আমি স্ক্রিপ্ট পেয়ে আমি আর কোনো দিকে তাকাই না ডাইনে বাইরে, আমি আমার কাজটা নিয়ে থাকি, কাজটা নিয়েই থাকতে চাই, দেখা যাক। দিদি তুমি খুব সহজে কথাগুলো বলছো, দর্শকেরও মনে হতে পারে আমি খোঁচাচ্ছি তোমায়। তো আমরা অনেক সময় অফিসে অন্যান্য বিভিন্ন ফিল্ডেও দেখেছি যে একজন প্রচন্ড স্ট্রাগল করছে, আরেকজন তেমন কিছু করলোই না, কতগুলো শর্টকাটে সে খুব তাড়াতাড়ি কিছু জিনিস অ্যাচিভ করে ফেললো। দেখনদারি দের ইজ মানে অনেক কিছুতে, তুমি এটা দেখতে পাও বা তুমি কখনো এরকম ঘটনার সম্মুখীন হয়েছো? নো কমেন্টস। আমাকে খোঁচালেও আমি এই প্রশ্নের উত্তরটা দেব না। ইন্ডাস্ট্রিতে হয়ে গেল আমার 28 বছর, আর তারও অনেক আগে থেকে আমি থিয়েটার করি। কি বলবো বলো তো, কি বলবো? আমি কোনোদিন কম্প্রোমাইজ করিনি পার্টের জন্য, এটা আমি জোর গলায় বলতে পারি, কিন্তু অন্যান্যদের কথা আমি বলবো না। দিদি এই কম্প্রোমাইজ শব্দটাতেই দুটো আলাদা আলাদা মানে চলে আসে। তুমি যদি একটু বলো তোমার মতন করে যে তুমি কিভাবে দেখলে এই পুরো পরিবর্তনটা। একটা আমি কথা বলবো, তুমি যদি একটা কাজ পারো সেক্ষেত্রে তোমায় কোনো কম্প্রোমাইজ করতে হয় না, তুমি নিজের জীবন দিয়েও বুঝতে পারো সেটা। এবার যদি তুমি কোনো কাজটা না পারো, দুম করে চলে এসেছো, তোমায় দেখতে সুন্দর, পাড়ার লোকজন বলেছে, এই সব বলেছে টলেছে, কাজটা না পারলে তো তোমাকে কম্প্রোমাইজ করতেই হবে, নাহলে তুমি সুযোগটা পাবে কিভাবে? তুমি যে বাদ যাওয়ার ঘটনাটা বলছিলে সেটা কি এখন মানে কিভাবে, এটা প্রথম কোন ঘটনায় বুঝেছিলে যে মানে অন্যায়ভাবেও মানুষ বাদ যায়? সবসময় বুঝেছি, এখনো বুঝছি, আজকের দিনে দাঁড়িয়েও বুঝছি। আমি অনেক জায়গা থেকে অন্যায়ভাবে বাদ যাচ্ছে, আমাকে বাদ দেওয়া হচ্ছে। কি করব, যাদের এত ক্ষমতা তারা করবে, আর আমি যদি অভিনয় করতে পারি আমি ঠিক সুযোগ পাবো। তোমাকে যে চরিত্রগুলো দেখা যায়, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে একই ধরনের চরিত্র অলমোস্ট রিপিটেশন ঘটে, তোমার নিজের কি একই জিনিস মনে হয়? বোর ফিল করো? চেঞ্জ করার চেষ্টা করেছো? না, আমার যেটা মনে হয়, আমি প্রথমে জন্মভূমিতে একটা নেগেটিভ রোল করেছিলাম, তো ফলে আমাকে সবাই নেগেটিভ রোলেই ভাবে, আর আমি তো তথাকথিত সুন্দরী নই, ফলে আমাকে হয়তো দজ্জালের পাটেই মানায় বেশি, সেটাও হতে পারে। আমি তো অনেক রকম পাঠ করেছি, আমি কমেডি করেছি। করেছো? আমি ইয়েও করেছি, আমি আকাশ আটে একটা সাহিত্যের সেরা সময়ে আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প করলাম, তাতে একদম আউট অ্যান্ড আউট পজিটিভ ঠাকুমা করেছে। হ্যাঁ, ফলে সব রকম কাজ হচ্ছে, তো সব রকম কাজই করেছি আমি, তবে বেশি আমাকে নেওয়া হয়েছে এবং হচ্ছে নেগেটিভে। যেমন এই মুহূর্তে আমি যে সিরিয়ালটা করছি, চিরদিনই তুমি যে আমার, জি বাংলায় দেখাচ্ছে, সেখানে কিন্তু আমি লাভ গুরু। আমি ওদের পূর্বজন্মের সব ঘটনা জানি, এই জন্মে ওদের মেলাতে চাইছি, মানে এটা খুব মজার সুন্দর চরিত্র। হ্যাঁ, আমার খুব পছন্দ, যদিও আমার খুব কষ্ট হয় ওই ভারী মাথায় হাসার থালা নিতে, কিন্তু মজার। দিদি, নতুন ছেলে মেয়েদের সঙ্গে তুমি কাজ করছো, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কিরকম তৈরি হচ্ছে, ভালো খারাপ সব মিলিয়ে? না, আমার তো খুব, এই যেমন এখানে বললাম, এখানে যেমন দিতিপ্রিয়া খুব ট্যালেন্টেড একটা মেয়ে, এত বড় একটা পাঠ করলো রানী রাসমণি, ও কিন্তু সেই বাচ্চাই আছে, ওকে মানে এত ছোট, যখন আমি খনা করি তখন ওরা মা করতো সব এইটুকু গেরি গেরি, আমাদের খনার সাথে সবাই মিলে খেলতে আসতো, খেলতোই করতো, খুব আদর করতাম। এখনো একই রকমই আছে, ওর আমি কোনো পরিবর্তন দেখিনি। যেমন পায়েল দে, ওর তো যথেষ্ট নাম এখন, এত ভালো ভালো সমস্ত সিরিজে অভিনয় করছে, অসাধারণ অভিনেত্রী। ওর সাথে আমি কোন সে আলো করতে গিয়ে দেখলাম, পায়েল কিন্তু একই রকম আছে, সেই ডেডিকেশন, সেই বড়দের সম্মান করা। আর পায়েল তো অভিনেত্রী হিসেবে অসাধারণ, মানে
আমার খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স নেই। যেমন অন্বেষা সন্ধ্যা তারাতে করতে গেছিলাম, অসম্ভব ভালো অভিনেত্রী, সারাদিন সিন নিয়ে পড়ে থাকে। মানে আমি তোমায় বলছি ওর মোবাইলে চার্জ হয় 5%, সারাদিনে কম হয় আর কি। মানে এতটাই ও কাজের প্রতি ডেডিকেটেড, ওইসব কিছু ওর কাছে ম্যাটার করে না। আর ভীষণ মন দিয়ে অভিনয় করতো, যার ফলে আমি ফ্লোরে দাঁড়িয়ে আমি নিজেও আমার কিউগুলো ওকে দিতাম যাতে ওর অভিনয়টা আরো খোলে। আমার কিন্তু ওভারঅল বাচ্চাদের সাথে কাজ করে আমার ভালোই লেগেছে। তুমি নিজেও কি মজায় থাকো? মানে তুমি বাচ্চাদের থেকে কিরকম শেখো? আমি তো ওদের থেকেও ছোট না। মজা ইয়ার্কি ফাজলামি, আরে বাড়ি ছেড়ে 14 ঘন্টা করে ওদের সাথে থাকি, এবার ওদের সাথেও যদি আমি মুখ কালাকালি করি হয়, আমার কি রাগ হয় না? আমি বকে ঠকে দিই ওদের, কেউ আমাকে খুব একটা পাত্তা দেয় না। মানে যে ইমেজটা পর্দায় তোলা হয় সেটা তো একদম সামনে নয়, সেটা তো বোঝা যায়। বাড়িতে তুমি কিরকম? বাড়িতে কি একটুখানি দাপুটে? একদমই না, আমার মেয়েকে আমি বন্ধুর মতোই দেখি। এবং ওর সব বন্ধুরা, যেসব নাটকের বন্ধু বান্ধব আছে, তারা বলে তোর থেকে আন্টি অনেক কুল। এটা এখন নতুন নতুন শিখেছে, কুল। তো তাদের সাথেই আমার বেশি ভাব, মানে তাদের সাথে আমার মেয়েরও অতটা ভাব না যতটা আমার সাথে ভাব। আমি দেখো, একটা জীবন, দুঃখ কষ্ট সবার জীবনে আছে, আমি তো হইচই আনন্দ করেই কাটাতে চাই। এই যেমন লোকে বলে ইন্ডাস্ট্রিতে লোকের বন্ধু হয় না, আমি আর তনুকা ভীষণ বন্ধু। আজকেও সকালবেলা ফোন করেছিল, দুজন মিলে হাহা হিহি পিএনপিসি সবই করলাম। একটা কথা হচ্ছে যে একটা দুটো ঘটনা, প্রত্যেকটা মানুষের জীবনেও দুঃখ আছে, কষ্ট আছে, হতাশা আছে, সেটাই আঁকড়ে ধরে বেঁচে থাকলে চলে না, এগিয়ে যেতে হয়, সবটা ভুলে গিয়ে এগিয়ে যেতে হয়। যা হয়ে গেছে হয়ে গেছে, ওইটা নিয়ে ভেবে চিন্তে আহা আমার কি হলো ভেবে লাভ নেই তো। জীবন তো থামে না মানুষের, যতদিন বেঁচে থাকে তাকে এগোতে হয়, সেভাবেই চলে। আরো একখানা জিনিস আমি তোমার ব্যাপারে শুনেছি, তুমি নাকি প্রচন্ড বুস্ট করে দাও মানুষকে, যে কোনো চল কিচ্ছু হবে না। এই এনার্জিটা তুমি কোত্থেকে সঞ্চয় করো? তোমার জীবন নাকি তোমার পড়াশোনা ব্যাপ্তি সবটা মিলিয়ে? এই এনার্জিটা আমি কেন পাই জানো তো? আমি শাওলি মিত্রর কাছে অভিনয় শিখতে গেছিলাম, উনি আমাকে 5 বছর কোনো সুযোগ দেননি, শতরঞ্চি পেতেছি, তুলেছি, লাইট শিখেছি, বলেছিলেন তোকে দিয়ে অভিনয়টা হবে না। ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই তখন একটি ছেলে বলেছিল আগে 5 বছর ভিড়ের সিনে দাঁড়া, তারপর হিরোইন করিস। মানে আমি এত বেশি লোকের থেকে হতাশা পেয়েছি, হিউমিলিয়েটেড হয়েছি, যার ফলে আমার মনে হয় না না না, মানুষকে বুস্ট করতে ফাটিয়ে দেবো, চল তো করি। এই এই আমাকে চিরদিনই তুমি যে আমার দেখে, আমার মেয়ের এক বন্ধু বলছে কাকিমা তুমি কি করে করলে, ওটা কেন করলে? মাথায় বীরের ওপর একটা আগুন, আগুন জ্বলছে, দু হাতে দুটো আগুন জ্বলছে, আমি ঘুরছি। তো একটা তো জীবন, আমি যদি 5 জনকেও ঠেলতে পারি, সে তার যোগ্যতাতেই গড়গড় করে গাড়িটা চালাবে, আমাকে আর কিছু করতে হবে না। আমি নিজে এত বেশি পেছন থেকে টান পেয়েছি, যার জন্য আমি সবসময় চেষ্টা করি চলো দারুণ হচ্ছে, ফাটিয়ে দিচ্ছ, চল চল চল, হাততালি দেওয়া, এই দেওয়া। আমার মনে হয় যে আমার তো অনেক বয়স হলো, আমি যদি এদেরও একটুখানি বুস্ট না করি তাহলে কি করে কি হয়? এই আর সবাই বলে না অভিনয়টা ঠিক হলো না, এটা আমি পারবো না। তো মানে তোমার মেয়ে এবং মেয়ের বন্ধুদের সঙ্গে তোমার সম্পর্কটা দারুণ বোঝা গেল, কিন্তু মেয়ের সাথে দারুণ না, খুব ঝগড়াঝাটি করে, বদমাইশ মেয়ে। আচ্ছা, আর তোমার ইন্ডাস্ট্রিতে তনুকাদি ছাড়া আর কাছের বন্ধু যাদের সঙ্গে তুমি গল্প করতে পারো, নিখাত আড্ডা দিতে পারো? একমাত্র তনুকা, তনুকা এবং তনুকা। আমি জানি আমি যা বলবো ও মরে গেলেও কাউকে বলবে না, আর ও জানে ও যা বলবে আমি মরে গেলেও কাউকে বলবো না। এবং আমাদের বন্ধুত্ব মানে যে প্রত্যেকদিন ফোন করছি ই করছি তা না, কিন্তু যেদিন আমরা ফোনে বসি সেদিন বসি তো বসি। এবং আমরা দুজন দুজনকে ভীষণ অ্যাডমায়ার করি,
লকডাউনে একটা সময় আমার কাজ ছিল না, তনুকাকে কাজ মোটামুটি সব সময় কাজকর্ম, এই দেখ না রে চৈতালিকে দে না রে পাটটা, আমি তো করছি। আলাম এই তোর মতো আমি সুন্দরী, তোকে যে পাটে মানায় আমাকে সেই পাটে মানায়। দিদি তুমি বারবার এই কনভারসেশনটার মধ্যে অনেকবার বলে তথাকথিত সুন্দরী নয়, কিন্তু বলিউড তো বারবার এই তথাকথিত সুন্দরী স্টেরিওটাইপ ধারণাটা ভাঙছে। এখানে কে ভাঙছে ভাই, কে ভাঙছে? সেই রাক্ষসী ডাইনি পেতনি করবে আমার ডাক পড়বে, তা নয় তো এই মাথায় আগুন নিয়ে করার জন্য আমার ডাক পড়বে। আমাদের নিয়ে তো কেউ সেই অর্থে কোনো সিরিজ বা ইয়েতে ভাবেই না। দেখো তুমি যে ডাব্বা কার্টেল হচ্ছে, সেরকম কি কেউ এক্সপেরিমেন্ট এখানে করছে? করছে না তো। আমাদের সেই থরবড়ি খাড়াবড়ি থরি করতে হবে। আমি আর তনুকে আলোচনা করছি, দেখ এরকম কোন সিরিজ এখানে হয় না যেখানে আমরা পাঠ করতে পারি ডাব্বা কার্টেলের মতো। তো ওই যা চলছে তাই চলছে। তুমি কখনো নিজের জায়গা থেকে অ্যাপ্রোচ করেছো? দেখো আমি জয়দীপের সাথে আমার সেদিন মেয়ের নাটক দেখতে গিয়ে দেখা হলো বহু বছর বাদে। তা আমি জয়দীপকে বললাম, জয়দীপ ডাকো না কেন? জয়দীপ বলে তোমার সাথে তো কোনো যোগাযোগই নেই। আচ্ছা ঠিক আছে, আমি ওর নাম্বার নিলাম, ও আমার নাম্বার নিল, হাই হ্যালো হলো। এবার যদি জয়দীপ মনে করে জয়দীপ ডাকবে, কিন্তু যাদের আমি চিনি না তাদের আমি অ্যাপ্রোচটা করিনি। কারণ এই বয়সে এসে না ভীষণ সম্মান হারানোর ভয়টা লাগে। তোমাকে কোনো ইন্ডাস্ট্রির গেট টুগেদারেও খুব বেশি দেখা যায় না, ডাকা হয় না আমাকে, আমি তো স্টার নই। দেন হোয়াট ইজ স্টার টু ইউ? মানে তুমি প্রত্যেকটা জিনিস একটা সার্কাস্টিক্যালি রিপ্লাই দিয়ে সুন্দর হাসি মুখে উড়িয়ে দিচ্ছ। স্টারটা কি? মানে তাদেরকে সত্যি দূরের নাকি? স্টার তো আলো দেয়, তার আলোতে তো আমরা তথাকথিত স্টার নই। আমি একটা জিনিস জানি, আমি যা কাজ করেছি আমি নিজে খুব স্যাটিসফাইড। তাতে আমাকে কে ডাকলো কে না ডাকলো, আমি কোনো রাজনীতিতে আমি বামফ্রন্টের আমলেও জড়াইনি, এই আমলেও জড়াইনি। আমার এটা কাজ না, আমি অভিনেত্রী, আমার অভিনয়টা করাই কাজ, আমি এটা মনে করি। হ্যাঁ, চট জলদি গিয়ে আমি একটা সুবিধে পোস্ট এই সবের জন্য আমি কিছু করিনি, ফলে সেই জন্যই হয়তো আমাকে ডাকা হয় না। কোনো রাজনৈতিক পক্ষ থেকে কখনো ডাক পেয়েছো? না, তবে রাজনীতির জগতের অনেকের সাথেই আমার খুব ভালো বন্ধুত্ব। ইন্ডাস্ট্রিতে বলা হয় রাজনীতি ঢুকে গিয়ে নাকি খুব একটা ভালো হয়নি, অনেকে বলে। আবার তখনই আরেকখানে যুক্তি হয়ে আসে, এই রাজনীতি তো আগেও ছিল, আজকে আর নতুন কি, কিন্তু দুটোর নাকি পরিবর্তন ঘটেছে। কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। তুমি ব্যাপারটাকে কিভাবে বলবে? হ্যাঁ, আগেও তো রাজনীতি ছিল। ফিল্ম ফেস্টিভ্যালের সময় তারা 2 ঘন্টা টাইম দিয়ে চলে যেত। ফিল্ম ফেস্টিভ্যালের আমি অর্গানাইজার, এই ওই ওই ওই। এখন তারা আবার উল্টো দিকে চলে গেছে, এখন কি করে আমি জানি না। মানে রাজনীতি ছিল তো, তবে এখন, তখন একরকম ছিল, এখন একটু যেন বেশিই হচ্ছে। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলতে পারি। আমার আকাশবাণীতে আমি ক্যাজুয়াল অ্যানাউন্সার ছিলাম। সেই সময় একটা প্রবলেম হওয়াতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই এবং আমি অবাক হয়ে দেখলাম উনি আমাকে অ্যাটেন্ড করলেন, কথা বললেন, আমি কি চাই সেটা শুনলেন। একবারের জন্যও বললেন না কিন্তু যে তোমাকে তো আমার মিটিং মিছিলে দেখি না, সেটা কিন্তু উনি আমাকে বলেননি। মানে আমি বলবো একজন মহিলা হয়ে ওনার প্রতি আমার রেসপেক্টটা অনেক বেড়ে গেল। আর তখন উনি আমার যে সমস্যাটা ছিল আকাশবাণীর, আমার না আমাদের, তাতে উনি ডেরেক ওব্রায়ানকেও বলেছিলেন এবং আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন। এবং ডেরেক ওব্রায়ান যে কি হেল্পফুল। আমার বাবা কোভিডে 95 বছর বয়স, সেরিব্রাল অ্যাটাকের পেশেন্ট। আমি ওনাকে লিখলাম যে আমি
আমার বাবাকে খাবারটা দিয়ে আসতে চাই, সঙ্গে সঙ্গে উনি ব্যবস্থা করে দিলেন। আমার এক বন্ধুর মা কোভিড টেস্ট হয়েছে, তারপর মারা গেছে, এবার ডেথ সার্টিফিকেটটাও পাচ্ছে না, বডিটাও ছাড়ছে না, সেটাও ওনাকে জানাই, উনি ব্যবস্থা করে দিলেন। আচ্ছা, ইদানিং আরেকজনের নাম আমি বলবো, পার্থ ভৌমিক। ওনার সাথে আমার মেয়ে নাটক করে, ফেসবুকে অনেকেই অনেক কিছু লেখে, কিন্তু আমি বলবো মানুষ হিসেবে উনি একদম লাজবাব। কোনো মানে সব দিক দিয়ে উনি একদম ঠিকঠাক। উনি আমার মতে, আমি ওনাকে বলেছিলাম যে আপনার রাজনীতিটা ছেড়ে দিয়ে অভিনয়টাই করা উচিত, এত ভালো অভিনেতা উনি। কিন্তু আমি বলবো যে মানে এখন যারা আছেন, আমি বুদ্ধবাবুর হাত থেকেও বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা নিয়েছিলাম আমার জীবনের দ্বিতীয় নাটকে। উনি বললেন যে হ্যাঁ, অভিনয় এখনো চোখে লেগে আছে, মানে উনি আমার নাটকটা দেখেছেন, কিন্তু উনি ছিলেন আমাদের কাছে অনেক দূরের। মানে এটা হয় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার হাত ধরে বলছেন কি হয়েছে, আমি তো ভ্যাঁ করে কেঁদে ফেলেছি। একজন চিফ মিনিস্টার আমার হাত ধরে এরকম করে, মানে আর একবারের জন্য বললেন না যে তুমি মিটিং এ দেখি না, মিছিলে দেখি না, কেন এসছো সুবিধে নিতে? মানে আমি বলছি, দেখো আমি এখনো মনে করি আমি অভিনেত্রী, আমি সত্যি রাজনীতির কিছু বুঝি না, আমি যেতেও চাই না, কিন্তু রাজনীতি তখনও ছিল, রাজনীতি এখনো আছে, সুবিধাবাদীরা তখনও ছিল, সুবিধাবাদীরা এখনো আছে। অভিনেতা অভিনেত্রীরা এই যে পরের পর সক্রিয় রাজনীতিতে অংশ নিচ্ছেন এবং তারা পোস্ট হোল্ড করছেন, এই ব্যাপারটাকে তুমি কতখানি মঙ্গলদায়ক হিসেবে দেখো? সমাজ, ইন্ডাস্ট্রি, তাদের নিজস্ব কর্মজগৎ, এই ব্যাপারটা কি বলবো বলো তো, এটা একদমই তাদের পার্সোনাল ব্যাপারের, আর যিনি দিচ্ছেন তাদের পোস্ট তার ব্যাপার। এই ব্যাপারে আমার কিছু না বলাই ভালো। যদি বেশ অভিনয়ের জায়গাটায় আসি, এই পুজোতেই আমরা 4টে ছবির মুক্তি নিয়ে একটা খুব খারাপ দিক বাংলা চলচ্চিত্র জগতের অন্ধরের একটা ফাটল যেন সামনে চলে এলো সবার চোখের সামনে। তুমি বলছো যে তুমি সক্রিয়ভাবে সিনেমা করো না, ওটিটিতে দেখো না, তো তাও ইন্ডাস্ট্রির একজন সক্রিয় অংশ হিসেবে এই পুরো ঘটনাটাকে নিয়ে তুমি কি বলবে, বা কিছু কি আদৌ বলবে? না 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 না, এই নিয়ে আমি কি বলবো, অনেক বড় বড় মাথারা ভেবে চিনতে ঝগড়াটা আরম্ভ করেছেন বলে এখানে আমার বলা তো শোভাই পায় না। দিদি, পরের পর কাজ হচ্ছে, তুমি বললে যে ওই দিন আগে জয়দীপদার সঙ্গে দেখা হয়েছিল, এই সময় দাঁড়িয়ে কাদের কাজ তোমার চোখে লেগে আছে? মানে ডিরেক্টর হতে পারে বা অভিনেতা অভিনেত্রী হতে পারে, আমার সিনেমা এবং ওটিটি জগৎ মিলিয়ে। আমি বেশি ওটিটিটাই দেখি, সেটাই বলি। আমি রাজা চন্দর একটা সিরিজ দেখেছিলাম, ছোট লোক বলে, তাতে এক ভদ্রলোকের অভিনয় দেখে আমি ফিদা হয়ে গেছিলাম, খোঁজ খবর নিলাম, তার নাম অমিত সাহা। গতকাল আমি তারই নাটক দেখলাম, একটা স্কুল, অসম্ভব ভালো লেগেছে। ডাইন বলে একটা সিরিজ হয়েছিল হইচইয়ে, দেখেছি রিসেন্টলি, তাতে বিশ্বজিৎ বলে একজন নাটকের ছেলে, মাম্মাম বললো হচ্ছে বড় বিশুদা, মানে আমার মেয়ে বললো, যে মোড়ল হয়েছে, আহা হা কি অভিনয় করেছে, বাপরে বাপরে বাপ, ওর অভিনয় আমার খুব ভালো লেগেছে। আমার যেমন রাজদীপকে সবসময় খুব ভালো লাগে সিরিজে, ভীষণ ভালো অ্যাক্টর, আর আমি ওর সাথে কাজও করেছি সিরিয়ালে। তো অনেকের নামই আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি যেমন আমার পায়েলকে আর ঈশাকে খুব ভালো লেগেছে সিজন 3 ইন্দুতে তো মানে পায়েলের কোনো তুলনা হয় না, ও যা অভিনয় করলো, মানে সিজন 1 থেকে আমি অবাক হয়ে গেছি পায়েল ওই অভিনয়টা করতে পারে দেখে। মানে কি বলবো, এরকম অনেককেই আমার খুব ভালো লাগে। আমার যেমন দিতিপ্রিয়া ভীষণ প্রিয় অভিনেত্রী, তো দিতিপ্রিয়া সিরিজেও ওকে দেখে আমার খুব ভালো লাগে। মানে ও হচ্ছে একটা কি বলবো কমপ্লিট অ্যাক্ট্রেসও বলবো না, কমপ্লিট আর্টিস্ট বলতে যাবো যে ও হচ্ছে তাই। আর দিদি, যদি তোমার কথা বলা হয়, কোন ডিরেক্টর মোটামুটি নিংড়ে
অভিনেত্রী চৈতালিকে থেকে বেস্ট নিয়ে নিয়েছে কোনো একটা চরিত্র, নাকি সেটা দ্যাট ইজ ইয়েট টু কাম? আমার যেমন অমিত সেনগুপ্ত, ওর সাথে আমি খনা করতাম, তখন থেকে কাজ করছি, খনা করেছি। ও হচ্ছে সায়কের দীপেন সেনগুপ্তর ছেলে, আমার থেকে অনেক ছোট। খনা করেছি, কপালকুণ্ডলা করেছি, এখন চিরদিনই তুমি যে আমার করছি। ওর সাথে না আমি ভীষণ কমফোর্টেবল ফ্লোরে, মানে আমি জানি ও আমার সব থেকে ভালোটাই বার করবে, আর ও জানে দিদি একদম কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বে। ওর সাথে আমার ইকুয়েশনটা ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে ওর সাথে কাজ করতে। দিদি, তুমি ইন্টারভিউয়ের শুরুতেই প্রথমে বলছিলে একটি ঘটনা যেখানে তুমি খুব স্পষ্টবাদী হওয়ায় একজন ডিরেক্টর অফেন্ডেড হয়েছে। এই স্পষ্টবাদী হওয়াটা কখনো কখনো কাল হয়েছে কাজ পাওয়ার ক্ষেত্রে? সবসময় কাল হয়েছে, এখনো হচ্ছে, সবসময়ই হয়েছে। কারণ একটা জায়গার পরে মানুষ ভাবে আমি হচ্ছে শেষ কথা। তুমি রক্তকরবীর রাজার উদাহরণটা আমি তোমায় দিচ্ছি, সেভাবে আমি হচ্ছে শেষ, আমি যা বলবো তাই হবে, তাই করবে, তাই চলবে। দিনের পর দিন তো সেটা চলে না। কাউকে না কাউকে তো নন্দিনী হয়ে উঠতেই হয়, কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হয়। আর আমার তো জন্মই হয়েছে প্রতিবাদ লগ্নে। আমি অন্যায় দেখলে আমি বলবোই। বেশ, সেইভাবেই তুমি বলতে থেকো। তবে যদি বলা হয় যে কোন চরিত্রের জন্য অভিনেত্রী চৈতালি দি আজও অপেক্ষা করে আছে? অনেক অনেক চরিত্রের জন্য। আমাকে দিয়ে থিয়েটার ওয়ার্কশপে লেডি ম্যাকবেথের রিহার্সাল করানো হয়েছিল, কিন্তু শোয়ের সময় অন্য একজনকে নেওয়া হলো, আমাকে বাদ দেওয়া হলো। ওটা আমার ভীষণ ইচ্ছে। আমার ব্রেকটের গুড পার্সন অফ সেজুয়ান, সেটা করার ভীষণ ইচ্ছে। একই মানুষ, দিনের বেলা মেয়ে, রাতের বেলা ছেলে হয়ে পুরোটা কন্ট্রোল করে। আমার আরো 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 আমার একটা গডমাদারের মতো চরিত্র করার ভীষণ ইচ্ছে। অনেক চরিত্রের জন্যই বসে আছি, জানি না জীবন তো এগিয়ে যাচ্ছে। নিশ্চয়ই হবে দিদি, নিশ্চয়ই নাও হতে পারে, থেমে যেতে পারে। দিদি, তুমি বলছিলে তোমার মেয়েও এখন অভিনয়ের সঙ্গে যুক্ত, তুমি মানে সে কিরকম ভাবে এগোচ্ছে, মানে সে কতখানি মায়ের বাধ্য? একদমই না, ও বাবা ভীষণ টাকা। ও প্রথমে করলো জয়রাজের সাথে তিতুমিরে, তারপরে করলো সুমন মুখোপাধ্যায়ের সাথে বেচারা বিবি, জাগরণে যায় বিভাবরী, এখন দেবাশিসের সাথে অনেকগুলো কাজ করলো, বসন্তে বিলাপ করলো, তারপরে ভালোবাসা কারে কয়, দেবদাস নিয়ে। এখন রিসেন্টলি যেটা বেরিয়েছে সরল রেখা বক্ররেখা, ওদের নাটক, তাতে তো ওর হিরো হচ্ছে সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তুই তো ভাই উত্তম কুমারী রে, আমারও হিরো ছিলি, আমার মেয়েরও হিরো হলি। তো হ্যাঁ, বলছে আমার কি আনইজি লাগছিল, ভাবতে পারবি না বন্ধুর মেয়ের সাথে এরকম সিন করব। শঙ্কর দা ওই নাটকে আছে, শঙ্কর চক্রবর্তী। মানে আমি বলেছি এই দুজনের থেকে যা যা নেবার নিয়ে নিবি, তুই অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ হবি। আর সুমন মুখোপাধ্যায় তো জানোই, তার সাথে আমিও কাজ করেছি। আর এই মুহূর্তে সব থেকে প্রতিভাবান ডিরেক্টর হচ্ছে দেবাশিস রায়। একটার পর একটা নাটক, এবং সেগুলো প্রত্যেকটা নাটক মানুষ দেখে হাউসফুল করে। সেই দেবাশিসের সাথে ও কাজ করছে। আমি বলেছি যা বলবে দেবাশিস সেই করবি, তো দেবাশিস বলে না না, ও আমার টিমের লোক, ওকে অসম্ভব স্নেহ করে। ওকে আমি একটা কথাই বলেছি, জীবনে কচ্ছপ হও, খরগোশ হও না, দুদিনে উবে যাবে। আর ওর মেগা সিরিয়াল করার ইচ্ছে নেই, মাকে দেখে বুঝে গেছে কিরকম খিটখিটে হয়ে যায়। ও সিরিজ করবে, ছবি করবে, থিয়েটার করবে, তো করুক। তোমার তরফ থেকে ওকে কি সাজেশন দাও? আমি তো দেখি, পুরোটা দেখার পর ও নিজেই বলে মা কি লাগলো, কেমন লাগলো, কি করলো না, সেগুলো বলি। একটা টাইমের পরে তো মানে সন্তানেরা মানে নিজেদের মা বাবা হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ও কতখানি শাসন করতে পারে তোমায়, নাকি সেই শাসনের এখনো তুমি সুযোগটা দাওনি? চেষ্টা করে খুবই আমার ঘাড়ে চেপে বসতে, আমি খুব একটা পাত্তা দিই না।
দিদি, তবে যে প্রশ্নটা না করলেই নয়, যেহেতু তুমি জন্মভূমিতে 6টা বছরের জন্মভূমি, 5 বছর তুমি কাজ করেছো, এখন বহু সিরিয়াল দেখা যাচ্ছে 2 মাস 3 মাসের ভবিষ্যৎ নিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। আবার বহু সিরিয়ালের ক্ষেত্রে এই কথাটাও চলে আসছে যে প্রথমে হয়তো একটা দারুণ কনসেপ্ট নিয়ে শুরু হলো, পথ চলাটা শুরু হলো, কিছুদিন যেতে না যেতেই সেই ঘটনা প্রবাহ একই রকমভাবে চলে আসছে, এবং সেটা নিয়ে অভিনেত্রীরাও কিন্তু একটা খুব মানে খারাপ লাগার জায়গা প্রকাশ করেছেন, কখনো প্রকাশ্যে কখনো ক্যামেরার পেছনে। তুমি এই জিনিসটাকে কিভাবে দেখছো? কেন এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে? সেটা কি কোথাও না কোথাও সামাজিক অবক্ষয়, মানে যে আমরা সেই চিত্রনাট্যের পরিবর্তন দরকার, নাকি কোথাও মানুষের ওই অ্যাটেনশনটা কমে গেছে? দেখো, মানুষের অ্যাটেনশন কমেনি। আমি সবসময় মনে করি মেগা সিরিয়ালের হিরো হচ্ছে তার স্ক্রিপ্ট আর হিরোইন হচ্ছে তার ডিরেক্টর। তো স্ক্রিপ্ট যদি ভালো হয় কেন চলবে না? চলছে না, জগদ্ধাত্রী চলছে না, অনুরাগের ছোঁয়া চলছে না? চলছে তো, মানুষ দেখছে তো, এবং সেই অনুযায়ী টিআরপিও তো বাড়ছে। এই যে আমরা কোন শেয়ালের স্বপ্ন নিয়ে করলাম, 1 বছর চললো সান বাংলায়, চললো তো। এইভাবেই চলুক সমস্ত সফর। এবং হ্যাঁ, মানে দিদির কাছ থেকে যেটুকুনি বুঝতে পারলাম, দিদিও বুঝতে পেরেছেন যে কিছু জায়গায় হয়তো কন্ট্রোভার্সি করার চেষ্টা করেছি আমি, কিন্তু না, দিদি সরল রেখায় চলেছেন, তবে বক্ররেখায় যায়নি, বক্ররেখায় দিদি ঢোকেননি। কিন্তু এটা তো গেল চিত্রনাট্যের হিরো বা হিরোইনের কথা, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি সেটার যে হিরো এবং হিরোইন দুটোই, তাকে কি ডেকে নেবে? সে তো তার ছোটবেলা তুমি, তার আমার সন্তানের মতো। আমি ওকে ভীষণ ভালোবাসি। আমিও। একদিন আমাকে বলছে আমি এখন গাড়ি চালানো শিখছিলাম। মানে কখন চালাস তুই? এই রাত্রিবেলা সবাই চলে যায় তখন চালাই, ভোরবেলা চালাই, আমি তো টেনশনে মরে যাচ্ছি। তার মানে এটা তো 2007 সালের গল্প। হ্যাঁ, আমরা দূরদর্শনের একটা কিছু করতাম। তারপরে সেই স্বরলিপি আজকে এত বড় একটা কাজ করেছে, আবার বৈঠক, মানে অসাধারণ। আমি এই প্রথম এলাম, আমার মেয়ে বহুবার এসেছে এবং আমাকে বলেছে, আমার নানা তালে গোলে আসা হয়নি, এবার তো প্রায়ই আসবো। থ্যাংক ইউ। চৈতালি দি আমার কাছে মানে ওই বলছিলাম, মানে বলতে ইচ্ছে করে যে হয় না যে ছোটবেলায় আমরা সবার কাজ দেখে বড় হয়েছি। জন্মভূমি যখন আমি শুরু করেছি স্কুলের থাকাকালীন প্রায়, তারপর যখন চৈতালি দিকে প্রথম দেখছি, আমার কাছে সোমা চক্রবর্তী চৈতালি দুজনকে মানে আমি হাঁ করে দেখতাম, এত ভালো লাগতো। আর এটা তো আমার সঙ্গে মানে মনে হতো না আমারই বাড়ির লোক, আমি রোজ না দেখতে পেলে শরীর খারাপ, এইরকম সিরিয়াল হতো, মানে এগুলো আমাদেরকে নাড়িয়ে দিয়ে যেত। তো সেই জায়গাটা না এখন কোথাও কি তোমরা কি করো জানি না, বাট আমরা একটা ফ্যামিলির মতো। একদমই তাই। কি গল্প যে করতাম। মানে একটা জিনিস বলি, কত বকাঝকা খেয়েছে আমাদের কাছে, এখন তো কথা বলতেই ভয় লাগে। কে কোথায় চ্যানেল উনি ভীষণ মিসবিহেভ করেন, উনি ভীষণ এই ওই, ভাই চুপ করে থাকাই ভালো, ওদের মতো সম্পর্ক আর হবে না কারোর সাথে। না, আমিও মনে হয় যে এখন সেই মিলটা নেই বলেই না সেইটা না সামনে রিফ্লেক্টেডও হয়। আমার তাই মনে হয়। তবে আমার একটা রাগ ওর উপর, ও অভিনয়টা একদম ছেড়ে দিল, সেটাও উচিত হয়নি করা। এক তো অন্য কাজ আমাকে দেয় না, আর সিরিয়াল আমি করব না। সিরিয়াল, এই সিরিয়াল আমি করতে পারবো না বাবা, অসম্ভব। আমি যে চরিত্রটা মানতে পারছি না সেটা আমি করতে পারবো না, মানে এটা খুব ডিফিকাল্ট আমার জন্য। না, আমি এ ব্যাপারেও চুপ করে রইলাম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।